কোরবানিযোগ্য পশুর সংখ্যা এবার ১,২৯,৮০,৩৬৭টি, যা গতবারের চেয়ে ৪,৪৪,০৩৪টি বেশি। আর চাহিদার তুলনায় ২২,৭৭,৯৭৩টি বেশি। এত পশু উৎপাদনের পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে ভারত থেকে চোরাই পথে ঢুকছে পশু, ফলে চাহিদার অতিরিক্ত পশু বাজারে আছে এটি নিশ্চিত। তারপরেও দাম ছাড়ছে না ব্যাপারীরা, কারণ পশু উৎপাদন খরচ বেশি। বাজার চাহিদা কমে যাওয়ায় পশু ছাড়লে লোকসানে পড়তে হবে খামারিদের। সব মিলিয়ে কোরবানির পশুর বাজার নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ডিন ডক্টর KBM সাইফুল ইসলাম। জি, আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে প্রথমে একটু আসতে চাই। একদিকে পশুর উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক চাপে আছে সাধারণ মানুষ। পাশাপাশি চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি সরবরাহের কথা আমরা জানছি। কেমন যাবে এবারের কোরবানির পশুর বাজার? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ৭১ টেলিভিশনের সকল শ্রোতা দর্শকদের জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। আসলে যেমনটি আমরা শুনছি এবার যে চাহিদার তুলনায় প্রচুর আমাদের গবাদি পশুর মজুদ আছে, কোরবানিযোগ্য গবাদি পশু, এবং একই সাথে এবার তুলনামূলকভাবে দামটা আমরা বেশি জানতে পাচ্ছি। আমাদের ক্রেতাগণ বলছেন যে দাম এবার বেশি, আবার বিক্রেতা বলছেন যে দাম যেহেতু উৎপাদন খরচ বেশি, দাম স্বভাবতই বেশি। এটা খুবই স্বাভাবিক এবং এটা কিন্তু অনুমেয় ছিল, এটা 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 প্রত্যাশিত। কারণ আমরা যদি লক্ষ্য করি বিগত কয়েক বছরে গবাদি পশুর খাদ্যের দাম খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। খুব অল্প কয়েকদিনের মধ্যে অনেক ক্ষেত্রে দ্বিগুণ তিনগুণ এরকম পর্যায়ে হয়ে গেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন ডলারের একটা সংকট আমরা লক্ষ্য করলাম, কারণ ডলারের মূল্য বৃদ্ধির সাথে গবাদি পশুর খাদ্যের দামের একটা রিলেশন আছে, সম্পর্ক এই কারণেই, কারণ রেশনের একটা বিশেষ কিছু উপাদান, অত্যাবশ্যকীয় কিছু উপাদান যেগুলো আমাদের আমদানি করতে হয় এবং এগুলো আমদানি নির্ভর। বিষয়টা হচ্ছে যে আমাদের একটা গরু কিংবা গবাদি পশু বা কোরবানিযোগ্য পশু কিংবা মুরগি যেটাই বলি না কেন, এই উৎপাদনের 50 থেকে 70% আসতেছে কিন্তু খাদ্য খরচ। খুব স্বভাবতই যেহেতু খাদ্য খরচ বেড়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে, অতএব উৎপাদন খরচ বেড়ে গেছে, এবং উৎপাদন খরচ যখন বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবে পশুর দামের উপরে সেটা জনাব খালেদুজ্জামানের কাছে আসতে চাই। প্রথমে যেহেতু খাবারের দামের বিষয়টি চলে এসেছে, একটু আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র পশু খাদ্য বলে কুড়া ভুসির মতো ফেলে দেওয়া জিনিসেরও দাম কিন্তু হুড় করে বাড়ছে এবং যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা এটা চেষ্টা করেও পারা যাচ্ছে না, কি বলবেন আসলে? ধন্যবাদ ৭১ টিভিকে। অ্যাকচুয়ালি গবাদি পশু পালনের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি সেটা হলো যে গোখাদ্যের দাম। এই বিষয়ে আমরা যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর উদ্যোগ নিয়েছি, আমাদের একটি প্রাণী পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প আছে। আমরা জানি যে দানাদার খাদ্যের উপরে ভিত্তি করে যদি গবাদি পশু পালন করা হয়, সেই ক্ষেত্রে তার খাদ্য খরচ এবং উৎপাদন খরচ বেড়ে যায়। তো সেজন্য আমরা খামারিদেরকে উন্নত জাতের ঘাস চাষ, আমরা উদাহরণ হিসাবে বলতে পারি নেপিয়ার বা মেজ যেগুলো আছে, এই জাতীয় উন্নত জাতের ঘাস চাষ এবং ফরেস্ট বেস ফিডিং এর মাধ্যমে কিভাবে গবাদি পশুর খাদ্য খরচটা কমানো যায়, এজন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে। এছাড়া দানাদার খাদ্য উপাদান যেগুলো আমদানি হয় সেগুলির উপরে কিন্তু সরকার শুল্ক সুবিধা প্রদান করে আসছে। তো সব মিলিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কিভাবে খাদ্য খরচটা খামারিদের সহনীয় পর্যায়ে রাখা যায়, এজন্য আমরা খামারিদের সেই চেষ্টা করছেন। প্রথমেই একটু আসতে চাই খালেদুজ্জামান আপনার কাছে। প্রায় 23 লক্ষ পশুর বাড়তি উৎপাদনের দাবি করছে সরকার। অনেকেই বলছে এই তথ্যে খানিকটা ভুল রয়েছে। এই তথ্যটা আসলে কিভাবে সংগ্রহ করা হয়? কারণ পশু শুমারি কর্মকর্তারা অনেক খামারেই যান না, তাহলে এটি কতটুকু সত্য? একই সাথে ভারত থেকে প্রচুর পশু আসার খবর আমরা পাচ্ছি, এই বছর কেন নিয়ন্ত্রণে রাখা গেল না? দুটি প্রশ্ন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 16ই মে আমাদের এই মন্ত্রণালয়ের
সমন্বয়ে কিন্তু আন্তঃমন্ত্রণালয় একটি সভা হয় এবং সেই মন্ত্রণালয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজেপি সহ অন্যান্য সিটি কর্পোরেশন প্রত্যেক মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে। কাজেই যেহেতু আমাদের এই কুরবানিতে বিগত বছরগুলিতে আমাদের দেশীয় উৎস থেকে গবাদি পশুর সরবরাহ প্রাপ্যতা নিশ্চিত করে, সে কারণে আমরা বর্ডারগুলিকে সিল করে দেওয়া এবং যাতে অবৈধ পথে গবাদি পশু আমদানি না হয় সেই দিকে আমাদের বিশেষ নজর থাকুক। তো সেই কারণে আন্তঃমন্ত্রণালয় সবাই মাননীয় মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশ সবাইকে পর্যাপ্ত নির্দেশনা দেওয়া আছে যাতে করে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেদিকটা আমরা সচেতন এবং সেই প্রেক্ষিতে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা যেগুলো সিকিউরিটি আছে তারা কাজ করছে। তো আরেকটা বিষয় হলো যে গবাদি পশুর প্রাপ্যতা নিয়ে আপনি লক্ষ্য করবেন যে বিগত 5-7 বছরে আমাদের কুরবানির পশুর হাটগুলিতে প্রচুর দেশি উৎস থেকে কিন্তু পশুর সরবরাহ বেড়েছে। আমাদেরকে এই কুরবানিকে কেন্দ্র করে আমরা প্রায় 8 লক্ষর উপরে খামারি যারা এই কুরবানির উদ্দেশ্যেই কিন্তু গবাদি পশু মোটা তাজা করে থাকে, হৃষ্টপুষ্ট পালন করে থাকে এবং এই খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দেই। আমাদের এই কুরবানি উপলক্ষে প্রায় 95,000 খামারিকে আমরা প্রশিক্ষিত করি, 31,000 মৌসুমী এবং পেশাদার ও অপেশাদার কসাইকে আমরা প্রশিক্ষণ দেই। আর আমাদের এই গবাদি পশুর তথ্য আমাদের উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে, মাঠ পর্যায়ে যে সমস্ত আপনাদের যে হিসাবটা আপনারা দিয়ে থাকেন, এই 30 লাখ পশু বাড়তি রয়েছে, সেই হিসাবটা কি অ্যাকুরেট বা এইটার অনেক এটা আমরা মাঠ পর্যায়ে নিয়ে থাকি। এটা আমরা যত স্বচ্ছতার সাথেই আমরা এই হিসাবটা দিয়ে থাকি এবং এই হিসাব সংগ্রহ কিন্তু বিগত 5 মাস ধরে আমরা করি একেবারে মাঠ পর্যায়ে থেকে। জি, একদম ক্লিয়ার। একটু জনাব সাইফুল ইসলামের কাছে আসতে চাই। জি, একদিকে হচ্ছে গিয়ে পশুর অতিরিক্ত উৎপাদন হয়েছে, যেটি যতটুকু বুঝতে পারছি, এবং সেটি আসলে কতটুকু চাপ তৈরি করবে এর বাইরে একটু জানতে চাই। আমরা পশুর চামড়া সহ বিভিন্ন পশুর বিভিন্ন উপাদান কিন্তু আসলে রপ্তানির যোগ্য, শিং, খোড়া, আমরা অন্ডকোষ থেকে অনেক কিছু আসলে রপ্তানি যোগ্য। সেগুলোর সুযোগ আমরা কতটুকু নিতে পারছি, সেই বাজারের সন্ধান আমরা কতটুকু করতে পারছি? পরপর দুটি প্রশ্ন ছোট করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই জায়গাটাতে এখনো সুসংগঠিত না। বিশেষ করে কোরবানির পশুর যে বাই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, আপনি খুরা বলছেন, শিং বলছেন, কিংবা এই ধরনের যেগুলো বাই প্রোডাক্ট আছে, সেগুলোর যে মার্কেটিং সিস্টেম বা বিপণন ব্যবস্থা এবং এটার যে রপ্তানির যোগ্যতা আছে, এই বিষয়গুলো আমাদের জনসাধারণ এইভাবে ওয়াকিবহাল না, যার ফলে এগুলোর আসলে ওরকম কোনো মার্কেট সিস্টেম এখনো গড়ে ওঠেনি। তবে এটা একটা সম্ভাবনাময় খাত হতে পারে এবং অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এই বিষয়গুলোকে সমন্বয় করা উচিত এবং সেক্ষেত্রে হয়তো আমরা একটা বড় মার্কেট এটার জন্য তৈরি করতে পারবো। চামড়ার বাজারটা আমরা বেশ কয়েক বছর যাবতই অস্থিতিশীল দেখতে পাচ্ছি এবং এখানে আসলে চামড়ার মূল্যটা হঠাৎ করেই কয়েকটা বছরে পড়ে গেছে। এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করে কিনা, কিংবা আমাদের যারা চামড়া সংরক্ষণ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে তারা যথাযথভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, চামড়ার অপচয়, নষ্ট হয়ে যাওয়া থেকে চামড়াটাকে রক্ষা করতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরই সমন্বয় সাধন করবেন এবং প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ এখন গরম পড়ছে, গরমে দেখা যাচ্ছে চামড়া নির্ধারিত সময়ের মধ্যে যদি সংরক্ষণ না করা হয়, আমরা বলি যে সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে এই সময়ে সংরক্ষণের জন্য করতে হবে, সেটা করতে পারছে কিনা এই বিষয়টা দেখতে হবে। চামড়ার গায়ে অতিরিক্ত মাংস, চর্বি এগুলো লেগে আছে কিনা, এগুলো যদি লেগে থাকে তাহলে চামড়ার গুণগত মানটা নষ্ট করবে। জি, সাইফুল ইসলাম অনেকগুলো বিষয় বলছিলেন, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর যেন আসলে এই রপ্তানির বাজারটি লক্ষ্য করে, সেই ব্যাপারেও আমরা একটু জনাব খালেদুজ্জামানকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে দুজনকেই সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর ABM খালেদুজ্জামান এবং আমাদের সাথে ছিলেন সাইফুল ইসলাম ডিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।